একটা টার্ম দেখতে পাচ্ছ, পয়জনস রেশিও। পয়জনস রেশিওটা সিগমা দিয়ে লেখা হয় জেনারেলি। সেটা হচ্ছে দুটো একই ধরনের জিনিসের রেশিও, ল্যাটারাল স্ট্রেন বা লংগিটিউডিনাল স্ট্রেন। লংগিটিউডিনাল স্ট্রেনটা অলরেডি আমরা পড়ে এসেছি। কিরকম না, একটা তার লেন্থ বরাবর যদি টেনে বাড়ানো হয়, তার মধ্যে যে স্ট্রেনটা হয় সেটাই হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেন, অর্থাৎ ইনক্রিজ ইন লেন্থ পার ইউনিট অরিজিনাল লেন্থ। এটাই হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেন। নাও হোয়াট ইজ ল্যাটারাল স্ট্রেন? না, ল্যাটারাল স্ট্রেন হচ্ছে ডায়ামিটারটাও যদি তার সঙ্গে সঙ্গে বাড়ে, যে কোনো কারণেই হোক, সেই ধরনের স্ট্রেনকে আমরা ল্যাটারাল স্ট্রেন বলবো। এবার দেখো, আমাদের সাধারণ যে কি বলবো, সাধারণ যে কমন আমরা যে জিনিস দেখতে পাই আর কি, আমাদের অভিজ্ঞতা দিয়ে, এক্সপিরিয়েন্স দিয়ে, তাতে দেখতে পাই কি, কোনো একটা ধরো একটা গার্টার নিয়েছো, তুমি একটা গার্টার নিয়েছো, গার্টারটাকে টানছো, গার্টারটাকে টেনে যখন লম্বাতে তুমি লেন্থে তুমি বাড়াচ্ছ, তখন তার ক্রস সেকশনাল এরিয়াটা ছোট হয়ে যায় না বড় হয়ে যায়? ন্যাচারালি সরু হয়ে যায়, আমরা দেখতে পাই। তো ন্যাচারালি যখন লংগিটিউডিনাল স্ট্রেন পজিটিভ ধরি, যদি ল্যাটারাল স্ট্রেন তখন নেগেটিভ হয়। আর অর্থাৎ যখন মানে লংগিটিউডিনাল স্ট্রেন ঘটে প্র্যাকটিক্যালি যখন লেন্থে কোনো একটা সাবস্টেন্স, কোনো একটা ওয়্যার যখন লেন্থে বাড়ে, তার ক্রস সেকশনাল এরিয়া তখন হ্রাস পায়, বা ক্রস সেকশনাল এরিয়া না বলে বলতে পারবো ডায়ামিটার অফ ক্রস সেকশনটা হ্রাস পায়। তাই ল্যাটারাল স্ট্রেন এর ডেফিনেশন হচ্ছে, ল্যাটারাল স্ট্রেন হচ্ছে ডেল্টা ডি বাই টি, অর্থাৎ ডেল্টা ডি হচ্ছে চেঞ্জ ইন ডায়ামিটার বাই অরিজিনাল ডায়ামিটার, ইনক্রিজ আর ডিক্রিজ ইন ডায়ামিটার বাই ইনিশিয়াল ডায়ামিটার, যে লেখাই আছে। আর তোমার লংজিটিউডনাল স্ট্রেন্থ অলরেডি পড়েই এসছো, ডেল্টা এল বাই এল। তাহলে এটাকে জাস্ট ঠিক মতো রিঅ্যারেঞ্জ করে নিলে, তলার এই এলটা উপরে উঠে গেল, ডেল্টা ডি ইন্টু এল বাই ডেল্টা এল ইন্টু ডি। এইটা হচ্ছে পয়সনস রেশিও। পয়সনস রেশিও নিয়ে আমরা একটুখানি আগে পড়াশোনা করব, কিন্তু তার আগে আরেকটা জিনিস পড়ে নিই, যেটা ওয়ার্ক ডান ইন স্ট্রেচিং অ্যাওয়ার। এইটা পড়ে নিয়ে পয়সনস রেশিও নিয়ে এখানে আলোচনা করব। আচ্ছা, ইয়ংস মডুলাস ওয়াই এর যে এক্সপ্রেশনটা আগের দিন করেছিলাম, স্ট্রেস বাই স্ট্রেন উইদিন দ্য ইলাস্টিক লিমিট। স্ট্রেস হচ্ছে এফ বাই এ, আর স্ট্রেন হচ্ছে এল বাই এল। এটা অলরেডি পড়ে এসেছি আমরা। তাহলে সহজ কথায় ওয়াই এল বাই এল মানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে ইকুয়াল টু এফ বাই এ, এল বাই এলটাকে এদিকে গুণ করে দিয়েছি, বা এফ ইকুয়াল টু ফোর্স ইকুয়াল টু ওয়াই এ এল বাই এল, অর্থাৎ ফোর্সের এক্সপ্রেশন এইটা দেখাচ্ছে। এইবার অ্যাভারেজ ফোর্স, অ্যাকচুয়ালি এই যে প্রসেসটা আমরা করছি, এটা তুলনামূলকভাবে একটুখানি বলতে পারো এ প্রসেস, মানে যাকে বলা হয় জাস্ট অ্যাপ্রক্সিমেশন প্রসেস। এক্সাক্ট প্রসেসটা করতে গেলে আমার ক্যালকুলাসের সাহায্য দরকার ছিল, যেহেতু আমরা ক্যালকুলাস এখনো সেইভাবে শিখিনি। সেই জন্য আমরা এই অ্যালজেব্রিক মেথডটা তুলনামূলকভাবে অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে চালিয়ে দেবো। তাতে ভুল কিছু হবে না, রেজাল্ট ঠিকই আসবে, কিন্তু এক্সাক্ট মেথডটা নয় এটা। যাই হোক, অ্যাভারেজ ফোর্স ফর স্ট্রেচিং সেটা 0 প্লাস এফ বাই 2 করা হয়েছে, করলে এফ বাই 2। নাও অ্যাভারেজ ফোর্স সি বা কি, কেন একে আমি 0 প্লাস এফ বাই 2 করলাম সেটা একটু বলে নিই। দেখো, আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমরা বুঝতে পারি যে একটা গার্টারকে ধরে তুমি যদি 1 মিলিমিটার টানো, তোমাকে যতটা ফোর্স দিতে হবে, 2 মিলিমিটার টানতে তার দেখবে ডাবল ফোর্স দিতে হচ্ছে। হ্যাঁ, 3 মিলিমিটার টানতে তার ট্রিপল ফোর্স দিতে হচ্ছে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে, তুমি যত বেশি তাকে এক্সটেন্ড করতে চাইবে, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই মোর অ্যান্ড মোর ফোর্স। তাহলে স্ট্রেস ছিল আসলে কি? স্ট্রেস ছিল, স্ট্রেসের ডেফিনেশন অনুযায়ী স্ট্রেসকে আমরা বলেছিলাম রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া অফ ক্রস সেকশন। তাহলে রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া অফ ক্রস সেকশন, সেটা তো বারবার বলেছি আগের দিন যে এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্সের সঙ্গে সমান হয়। আমরা ফিজিক্সের লোকেরা ডেফিনেশন দিই ঠিকই, রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়াকে স্ট্রেস বলা হয়, কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছে, তাদের তো এই জায়গাগুলো আরও ভালো করে পড়তে হয়। তারা কিন্তু ওই এক্সটার্নাল অ্যাপ্লাইড ফোর্সটাকেই স্ট্রেস ধরে নেয়। এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স পার ইউনিট এরিয়া, সেটাই তাদের কাছে স্ট্রেস।
তাতে অসুবিধে নেই, ইলাস্টিক লিমিটের মধ্যে দুটোই সমান। এবার তুমি ভাবো একটা গাটারকে তুমি 1 মিলিমিটার টেনেছো, যতটা ফোর্স লেগেছে 2 মিলিমিটার টেনেছো, তার ডাবল ফোর্স লেগেছে, এটা মেপে বা এক্সপেরিমেন্ট করে প্রমাণ করা যায়। তার মানেটা কি? তুমি যত বেশি টানছো তত বেশি ফোর্স দিয়ে তোমাকে গাটারটাকে টানতে হচ্ছে। তাহলে যখন তুমি 0 মিলিমিটার গাটারটাকে টেনেছো তখন তোমার ফোর্স কত লেগেছে? 0। তখন তো তোমার কোনো ফোর্সই লাগেনি। আর যখন এল লেন্থ, এই এল পরিমাণ লেন্থ যখন গাটারটাকে টেনেছো তখন তোমার ফোর্স লেগেছে এফ। এটা তো এই এক্সপ্রেশন থেকেই ক্লিয়ার যে এল পরিমাণ এক্সটেনশন যখন করেছি গাটারটা তখন আমার ফোর্স লেগেছে এফ। তাহলে ইনিশিয়াল ফোর্স লেগেছে 0 ফর এল ইকুয়াল টু 0, আর ফর এল ইকুয়াল টু এল সেই ফোর্সটা লেগেছে এফ। তাহলে আমার অ্যাভারেজ ফোর্স, ইনিশিয়াল আর ফাইনাল ফোর্সের অ্যাভারেজ বার করেছি 0 প্লাস এফ বাই টু ইকুয়াল টু এফ বাই টু। যুক্তিটা ক্লিয়ার? লজিকটা পরিষ্কার? না বুঝতে পারলে বলো। স্যার আরেকবার বলুন স্যার। ওই y ইকুয়ালস টু f বাই a ওটা। এই এক্সপ্রেশনটা কোথা থেকে এসছে এইটা চাইছো জানতে? হ্যাঁ মানে স্যার স্মল লেটার এল আর ক্যাপিটাল লেটার এলটা ও আচ্ছা, বুঝতে পেরেছি। ডিফারেন্সটা। স্মল এল হচ্ছে কোনো একটা তারকে তুমি লেন্থে কতটা বাড়িয়েছো। ধরো একটা উদাহরণ নিই, তাহলে ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে যাবে তাড়াতাড়ি। ধরো একটা 10 সেন্টিমিটার লম্বা তার, তার ইনিশিয়াল লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, সেইটাও আমি রিপ্রেজেন্ট করছি ক্যাপিটাল এল দিয়ে। এইবার তুমি সেটাকে টেনে 11 সেন্টিমিটার 11 সেন্টিমিটার করলে, তাহলে কতটা তারের লেন্থটা ইনক্রিজ করলো? না 1 সেন্টিমিটার। সো ইয়োর স্মল এল ইজ 1 সেন্টিমিটার। তাহলে এই স্মল এলটা হচ্ছে ইনক্রিজ ইন লেন্থ, আর এই ক্যাপিটাল এলটা হচ্ছে ইনিশিয়াল লেন্থ। আর এটা তার মানে ইনিশিয়াল ইনক্রিজ ইন লেন্থ বা ইনিশিয়াল লেন্থ, এই জিনিসটাকেই তো স্ট্রেন বলেছিলাম, লঙ্গিটিউডিনাল স্ট্রেন। আর স্ট্রেস কাকে বলেছিলাম? ফোর্স বাই এরিয়া, ফোর্স পার ইউনিট এরিয়া, বা বলতে পারো রেস্টোরিং ফোর্স পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, এফ বাই এ। এফ হচ্ছে ফোর্স, এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন। তাহলে ইয়ংস মডুলাসের উৎপত্তি কোথায় ছিল? না আগের দিনের ক্লাসটা যদি পাও তখন দেখতে পাবে যে ওই স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, হুকস ল বলেছিল। হুকস ল থেকে আমরা পেয়েছিলাম within elastic limit stress is proportional to strain. This is stress and this is strain. তাহলে স্ট্রেস আর স্ট্রেন যদি প্রপোর্শনাল হয় তাহলে আমাকে ওই প্রপোর্শনালিটি রিলেশনটাকে ইকুয়েশন ফর্মে নিয়ে যেতে গেলে একটা কনস্ট্যান্ট আনতে হয়। তাহলে স্ট্রেস ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু স্ট্রেন, সেই কনস্ট্যান্টটাই হচ্ছে ওয়াই, ইয়ংস মডুলাস। এবং আগের দিন এই প্রশ্নটাও করেছিলাম যে ইয়ংস মডুলাস কার উপর ডিপেন্ড করে? না ইয়ংস মডুলাস ডিপেন্ড করে হচ্ছে তোমার মেটেরিয়ালের উপর। তুমি মেটেরিয়াল যদি না পাল্টাও, অর্থাৎ ধরো আয়রনেরই তুমি বিভিন্ন লেন্থের তার নিয়েছো, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই ওয়াই এর ভ্যালুটা আনচেঞ্জড থাকবে। এটা আগের দিন বলেছিলাম। তাহলে ওয়াই ইকুয়াল টু তাহলে স্ট্রেস বাই স্ট্রেন, পরিষ্কার। দি নিউমারেটর ইজ দ্য স্ট্রেস, দ্য ডিনোমিনেটর ইজ দ্য স্ট্রেন। স্বাগত, এই অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে তোমার অ্যাভারেজ ফোর্স ফর রিকোয়ার্ড ফর স্ট্রেচিং যেটা বোঝালাম সেটা আরেকবার বলে দিই। সেটা হচ্ছে তার মানে তুমি একটা গাটার নিয়ে ভাবো, গাটারটা আমাদের হাতের কাছে, আমরা টেনে বাড়াতে কমাতে সহজে পারি বলে আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে এটা সকলেরই কম বেশি অভিজ্ঞতা আছে বলে আমি কথাটা বলছি। তুমি গাটারটাকে অল্প বাড়াতে যতটা ফোর্স লাগে, বেশি বাড়াতে বেশি ফোর্স লাগে, এটা আমরা সবাই দেখেছি, তাই তো? তাহলে হ্যাঁ যদি স্যার। যদি গাটারটাকে আমি একদম নাই বাড়াই, একদম লেন্থে যদি নাই বাড়াই, তখন আমার ফোর্স কত লাগবে? 0। 0। আর যদি গাটারটাকে এল লেন্থ, স্মল এল পরিমাণ লেন্থ যদি বাড়াই, তাহলে স্মল এল পরিমাণ লেন্থ যদি বাড়াই সেই ক্ষেত্রে আমার ফোর্স কত লাগবে? না এই এফ পরিমাণ ফোর্স লাগবে। অর্থাৎ স্মল এল পরিমাণ ইনক্রিজ ইন লেন্থের জন্য আমার এই ক্যাপিটাল এফ পরিমাণ ফোর্স লেগেছে। সো দ্য অ্যাভারেজ ফোর্স ইজ 0 প্লাস এফ বাই টু। এটুকু তো ক্লিয়ার? ইনিশিয়াল ফোর্স প্লাস হ্যাঁ স্যার। ফাইনাল ফোর্স বাই টু ইকুয়াল। এরপর হচ্ছে ওয়ার্ক ডান। সুমনের ক্লাস 9 এর পড়ায় আবার ফিরে যাচ্ছি।
ওয়ার্ক ডান পড়েছিলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, আমরা এখানে ফোর্সটাকে শুধু ফোর্স না বলে অ্যাভারেজ ফোর্স ইউজ করছি, কারণ ফোর্সটা তো বুঝতেই পারছো কনস্ট্যান্ট থাকে না। আমরা যখন ওয়ার্ক ডান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট পড়েছিলাম সেখানে ফোর্সটা কনস্ট্যান্ট ছিল, অপরিবর্তিত মানের ফোর্স ছিল। এখানে ফোর্সটা যেহেতু আমি 0 থেকে f অব্দি ইনক্রিজ করেছি, তাহলে হিয়ার দ্য ফোর্স ইজ নট কনস্ট্যান্ট, সো উই আর ইউজিং দ্য টার্ম অ্যাভারেজ ফোর্স। তাহলে অ্যাভারেজ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে অ্যাভারেজ ফোর্স কত, f/2, f/2 ইন্টু এল। এবার f/2 এর যে এক্সপ্রেশন সেটা কি, YAL/L বাই 2, তাহলে YAL/2L। এবার বুঝতেই পারছো এখানে হাফটাকে বাইরে বার করেছি, YAL², L ইন্টু এল করলে L² বাই ক্যাপিটাল এল। এইবার এইটাকে দেখবে তোমাদের বইটা ফলো করবে, এই এক্সপ্রেশনটাই হচ্ছে ওয়ার্ক ডান। এই জিনিসটাকে খুব সহজ একটা মানে ফর্মে, একটা খুব একটা অসাধারণ ফর্মে নিয়ে আসে আর কি, সেই ফর্মটা আমি আর লিখিনি। ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম বলে একটা ফর্ম নিয়ে আসে, ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম অফ দ্য ওয়্যার বলে এরকম একটা ফর্ম নিয়ে আসে, যেখানে এইখানে তলায় একটা ওয়ার্ক ডান, এটা তো টোটাল ওয়ার্ক ডান হলো, ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম করতে গেলে আমাকে এই এক্সপ্রেশনটাকে কি দিয়ে ভাগ করতে হবে না AL দিয়ে ভাগ করতে হবে। AL দিয়ে ভাগ করব কেন না, ভলিউম কত, যে তারটাকে আমি এক্সটেন্ড করছি, লম্বায় লেন্থে বাড়াচ্ছি, তার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে A, লেন্থ হচ্ছে L, তাহলে তার ভলিউম কত, ইনিশিয়াল ভলিউম A ইন্টু L, তাহলে ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম, তাহলে দিস এক্সপ্রেশন বাই ক্যাপিটাল A ইন্টু স্মল l, স্মল l নয় ক্যাপিটাল L, মানে অর্থাৎ ক্যাপিটাল A ইন্টু ক্যাপিটাল L দিয়ে যদি আমি এই এক্সপ্রেশনটাকে ভাগ করে দিই, দেখবে এই জিনিসটাকে রিঅ্যারেঞ্জ করলে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন, অর্থাৎ হাফ ইন্টু F/A ইন্টু L/L, এরকম একটা এক্সপ্রেশন আসে। সেই এক্সপ্রেশনটা মানে আমাদের অঙ্ক কষার জন্য দিস এক্সপ্রেশন ইজ সাফিসিয়েন্ট, কিন্তু যদি তোমায় প্রমাণ করতে বলে থিওরিতে যে প্রুভ দ্যাট দ্য work done per unit volume during stretching a wire is equal to half into stress into strain, সেটা তাহলে তোমাকে ওই অবধি করে দেখাতে হবে। সেটা জাস্ট ফলো ইউর টেক্সট বুক, টেক্সট বইতে করে দেওয়া আছে, দেখলেই বুঝতে হবে, খুব কঠিন কিছু। আচ্ছা, নেক্সট যে জায়গাটা আমরা যাব সেটা হচ্ছে এই যে পয়জনস রেশিও বললাম, এই পয়জনস রেশিওর সঙ্গে বাদ বাকি ইলাস্টিক কনস্ট্যান্টসগুলো কি রিলেশন একটু দেখব। দেখো আমরা এখানে এই যে এক্সপ্রেশনগুলো দেখতে পাচ্ছ, এই এক্সপ্রেশনে তোমাদের কাছে কোনটা কোনটা তোমরা পরিচিত না, ওয়াইটা তোমাদের পরিচিত, সিগমাটা তোমাদের পরিচিত, এই এখন পরিচিত হলো। তোমরা ইটা কি আর কে কি জানো কি, ইটা আর কে, এই এন এর মতো যেটা দেখতে এটাকে বলা ইটা, এই এন এর মতো একটা ঠ্যাং লম্বা, একটা পা লম্বা, এটাকে বলা ইটা, এটা একটা গ্রিক সিম্বল। আর এটা কে, আমরা আগের দিন কি বাল্ক মডুলাস নিয়ে আলোচনা করেছিলাম? না স্যার। আচ্ছা, বাল্ক মডুলাস নিয়ে একটু আলোচনা করি। বাল্ক মডুলাস নিয়ে আলোচনা করবার পরে আমরা আবার ফিরে আসবো হচ্ছে এই এক্সপ্রেশনটাতে। বেশ, আমি স্ক্রিনশটটা আপাতত বন্ধ করছি, না হলে আমি বোর্ড ইউজ করতে পারবো। এই একটা ভলিউমের বডিকে যদি আমি সব দিকে ফোর্স অ্যাপ্লাই করি, সব দিকে ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে সেই বডিটা ভলিউমটা বেড়ে গেল। এই ভলিউমটা ছিল ক্যাপিটাল ভি, এটা ধরো হলো ভি ড্যাশ, তাহলে ইনক্রিজিং ভলিউম, এইটাকে বলা হবে তাহলে স্মল ভি, সেইটা ইকুয়াল টু নিশ্চয়ই ভি ড্যাশ মাইনাস ভি। তাহলে এইবার এর বেলাতেও ভলিউম স্ট্রেস is proportional to volume strain, এটা আর নিশ্চয়ই আপত্তি নেই। তাহলে এটা যদি আপত্তি না থাকে তাহলে ভলিউম স্ট্রেস কত, ভলিউম স্ট্রেস সেই F/A, ভলিউম স্ট্রেন কত, সেটা নিশ্চয়ই স্মল p বাই ক্যাপিটাল ভি, এটাকে এইভাবেই লিখি F/A।
তাহলে আমাকে এই প্রপোর্শনালিটি রিলেশনটাকে যদি তুলতে হয় তাহলে কি আসবে, এফ বাই এ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট কে ইন্টু ভি বাই ভি। এই কনস্ট্যান্ট কে এটাকে বলা হয় বাল্ক মডিউলাস। এটাও কিন্তু মেটেরিয়ালের প্রপার্টি, ঠিক আছে। সাধারণভাবে সলিড মেটেরিয়ালকে এরকমভাবে টেনে ইনক্রিজ করা যায় না, লিকুইডকেও যায় না। বাল্ক মডিউলাস ইজ মোর প্রমিনেন্ট ফর গ্যাসেস। মানে আমরা বেলুনের মধ্যে একটা হাওয়া ভরেছি, এবার বেলুনটাকে এইভাবে দু হাতে কম্প্রেস করেছি, ছোট হয়ে গেল, হ্যাঁ তখন, বা বেলুনটাকে কোনোভাবে হয়তো হাতের সঙ্গে একটু আঠা লাগিয়েছি, বেলুনের গায়ে আঙুলটা আটকে গেছে, দিয়ে আমি হাতটাকে বাড়াচ্ছি, বেলুনটা আয়তনে ফুলে গেল, যা আয়তন ছিল। এটা ঘটানো সম্ভব, কিন্তু it is very difficult to compress solids or liquids, compress or expand দুটোই। তাহলে কে হচ্ছে, এখান থেকে আমরা কি পাই, কে হচ্ছে এফ বাই এ বাই ভি বাই ভি, তাই হয়। এবার ফোর্স পার ইউনিট এরিয়া, এটাকেই তো প্রেসার বলে। পি হচ্ছে এফ বাই এ, পি হচ্ছে প্রেসার, আর ক্লাস 9 এ পড়েছো প্রেসার হচ্ছে ফোর্স বাই ইউনিট এরিয়া। তাহলে এবার এখান থেকে স্মল ভি বাই ভি, এইটা হচ্ছে বাল্ক মডুলাসের এক্সপ্রেশন। বিকজ ফর গ্যাসেস ফোর্স কথাটা, ফোর্স টার্মটা ব্যবহার না করে উই আর মোর কমফোর্টেবল বাই দ্য ইউজ অফ দ্য টার্ম প্রেসার। তাহলে বাল্ক মডুলাসের ক্ষেত্রে এরকম একটা এক্সপ্রেশন আসে। তাহলে কে জিনিসটা কোথা থেকে উৎপত্তি সেটা জানতে পেরে গেলাম। আর কি জানতে পারছি, আর একটা টার্ম ওখানে ছিল, সেটা হচ্ছে ইটা। এইরকম, অর্থাৎ এরকম ইটা, ইটাটা কি আমি তোমাদের শেখাবো নাকি? ইটাটা শুধু কি লিখে দিচ্ছি, এটাকে বলা হয় শিয়ারিং মডুলাস। শিয়ার জিনিসটা কি আগের দিন বুঝিয়েছিলাম। শিয়ারের এক্সপ্রেশন তোমাদের দরকার নেই, শুধু শুধু যেটা সিলেবাসে নেই, উই ডোন্ট ওয়ান্ট টু ইনক্রিজ দ্যাট পার্ট। কিন্তু যে যে জায়গাটা আমাদের শিখতে হবে সেটা আবার আমি এই যে এক্সপ্রেশনটা এতে এই এক্সপ্রেশনটায় দেখো আমরা কি দেখতে পাচ্ছি, সিগমার একটা এক্সপ্রেশন যেখানে কে এবং ইটা আছে, ওয়াই কে দিয়ে একটা এক্সপ্রেশন যেখানে সিগমা আছে, এখানে 3 নম্বর এক্সপ্রেশনটা ওয়াই কে ইটা তিনটে আছে, এখানে ওয়াই ইটা সিগমা তিনটে আছে। অর্থাৎ যেটা বলার সেটা হচ্ছে আমার মোট 4টে ভেরিয়েবল। 4টে ভেরিয়েবল মানে কি না, ওয়াই কে সিগমা আর ইটা, 4টে ভেরিয়েবল মোট। দেখো কোনো ইকুয়েশনেই কিন্তু 4টে ভেরিয়েবল নেই, অর্থাৎ এই এক্সপ্রেশনের মধ্যে সিগমা কে ইটা 3টে ভেরিয়েবল আছে, এই এক্সপ্রেশনের মধ্যে ওয়াই কে সিগমা 3টে ভেরিয়েবল আছে, এখানে ওয়াই কে সিগমা 3টে ভেরিয়েবল আছে, এখানেও ওয়াই কে সিগমা, এটাকে এখানেও ওয়াই কে সিগমা। অর্থাৎ এই এক্সপ্রেশনটাকেই তোমার অন্যরকমভাবে অন্য আরেকটা এক্সপ্রেশন দিয়ে এরকম একটা এক্সপ্রেশন আসে। আর এইখানে তোমার ওয়াই ইটা সিগমা এই 3টে জিনিস আছে। মানে এইখানে অবশ্য সিগমা ইয়েটা নেই, ইটাটা নেই, এখানে এই এক্সপ্রেশন দুটো আলাদা হচ্ছে, এখানে ইটা নেই, এখানে ইটা আছে। অর্থাৎ বলতে চাইছি 4টে ইকুয়েশন, কিন্তু 4টে ইকুয়েশন ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন। এই ইকুয়েশনগুলো কি ডিটারমাইন, মানে কি বলে দেয়, যে ধরো তোমার কোনো একটা মেটেরিয়ালের বাল্ক মডুলাস কত জানা আছে, শেয়ারিং মডুলাস কত জানা আছে, সেটা থেকে তুমি সিগমা পেয়ে যাবে, মানে অর্থাৎ পজিটিভ রেশিও তোমার যদি বার করতে হয় পেয়ে যাবে। বা ধরো কোনো একটা মেটেরিয়ালের তুমি ইয়ংস মডুলাস জানো, বাল্ক মডুলাস জানো, শেয়ারিং মডুলাস জানো না, অর্থাৎ কে এর ভ্যালু জানো, ওয়াই জানো, ইটাটা জানো না, এটা এখান থেকে পেয়ে যাবে এক্সপ্রেশন থেকে। অর্থাৎ ইউ ক্যান ফাইন্ড এনি অফ দ্য প্যারামিটার্স ইফ এনি টু আর সাপ্লাইড টু। এইবার এখান থেকে আমরা একটা কাজ করি, এই যে এক্সপ্রেশনগুলো, এক্সপ্রেশনগুলি কোথা থেকে এসছে তার প্রমাণ আমাদের সিলেবাসভুক্ত নয়, আমাদের গ্র্যাজুয়েশনে বিএসসি অনার্স এগুলো শেখানো হয়। তা এই 2 নম্বর ইকুয়েশনকে 4 নম্বর ইকুয়েশনকে যদি ভাগ করি তাহলে কি দাঁড়ায়, ওয়াই ওয়াই ক্যান্সেলস আউট, তাহলে 2 ইটা বাই 3 কে, মানে 1/3 কে ডিভাইডেড বাই 1/2 ইটা, তাহলে
2 ইটাটা উপরে চলে গেল, 3 কে তলায় চলে এলো, দিয়ে আলটিমেটলি 1 মাইনাস 2 সিগমা বাই 1 প্লাস সিগমা, এই একটা এক্সপ্রেশন পেলাম। খুব ভালো কথা, এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে 2 ইটা ইন্টু 1 প্লাস সিগমা ইকুয়াল টু 1 মাইনাস 2 সিগমা ইন্টু 3 কে, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন। এইবার ইটা অ্যান্ড কে আর অলওয়েজ পজিটিভ। ইটা একটা কনস্ট্যান্ট, সেটা পজিটিভ কনস্ট্যান্ট, শেয়ারিং যে কনস্ট্যান্টটা শেয়ারিং মডুলাস বলা হয়, কেটা বাল্ক মডুলাস, সেটাও পজিটিভ। তাহলে এই ইকুয়েশনটা যদি ট্রু হতে হয়, এটা একটা পজিটিভ কোয়ান্টিটি, এটা একটা পজিটিভ কোয়ান্টিটি, তাহলে এই এক্সপ্রেশনটা যদি ট্রু হতে হয়, তাহলে সিগমা কি হতে পারে? সিগমা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কি হতে পারে দেখি। কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে যে সিগমা যদি নেগেটিভ হয়, প্রথমে নেগেটিভ ধরে নিচ্ছি, সিগমা যদি নেগেটিভ হয় তাহলে দেখো ভালো করে, সিগমা যদি নেগেটিভ হয় এই টার্মটা গোটাটা নেগেটিভ হবে, তাই তো? এখানে 1 প্লাস সিগমা আছে, অবশ্য না, এখানে একটা কথা বলারও আছে, সিগমা যদি 1 থেকে ছোট হয়, এখানে যদি 1 থেকে ছোট হয় তখন সিগমার লিমিটিং ভ্যালু কি পাবো? অর্থাৎ আমি বলতে চাইছি এইটা, যে এই 1 প্লাস সিগমা ফ্যাক্টরটা কোনো সময় যদি নেগেটিভ হয় তখন 1 মাইনাস 2 সিগমা ফ্যাক্টরটাকেও নেগেটিভ হতে হবে, এটাই আমার বক্তব্য। কেন বললাম না, 2 ইটা আর 3 কে এই দুটো পার্ট তো পজিটিভ বলেই নিয়েছি, তাহলে এই ইকুয়েশনটা যখন স্ট্যাবলিশড ইকুয়েশন, তাহলে আমার তার মানে বাদিকটা নেগেটিভ ডান দিকটা পজিটিভ, এরকম তো এক্সপ্রেশন হতে পারে না। তাহলে যদি 1 প্লাস সিগমা ফ্যাক্টরটা নেগেটিভ হয়, 1 মাইনাস 2 সিগমা ফ্যাক্টরটাকেও নেগেটিভ হতে হবে, তবেই মাইনাস মাইনাস দুদিকে মিলবে। আর যদি 1 প্লাস সিগমা ফ্যাক্টরটা পজিটিভ হয়, তাহলে 1 মাইনাস 2 সিগমা ফ্যাক্টরটাকেও পজিটিভ হতে হবে। এইবার আমরা এবার জিনিসটা একবার দেখি, যে সিগমা যদি নেগেটিভ হয় বা সিগমা যদি নেগেটিভ হওয়া থেকে, তাহলে আমরা একটা কাজ করি, প্রথমে নেগেটিভ ধরে নিই, নেগেটিভ ধরে নিই, তাহলে 1 প্লাস সিগমাকে যদি নেগেটিভ ধরতে হয়, তাহলে 1 প্লাস সিগমা যদি নেগেটিভ হয়, তাহলে সিগমার ভ্যালুটা মানে তার মানে সহজ কথায় বলতে গেলে মানে সিগমা লেস দেন জিরো বা 1 প্লাস সিগমা লেস দেন জিরো, তার মানে দাঁড়াচ্ছে জিনিসটা, এক্সপ্রেশনটা 1 প্লাস সিগমা লেস দেন জিরো। আচ্ছা, আমি একবার বোর্ডে ফিরে আসি, তোমাদের বুঝতে এই জায়গাটা অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। বোর্ডে ফিরে আসি, বোর্ডে ফিরে এলাম। দেখো আমি ওখানে কি দেখলাম, 1 প্লাস সিগমা ইন্টু তোমার ছিল হচ্ছে 2 ইটা, তারপর এক্সপ্রেশনটা লিখে নিই, ইকুয়াল টু 1 মাইনাস 2 সিগমা ইন্টু, এবার আমি বলেছি এই পার্টটা পজিটিভ, এই পার্টটা পজিটিভ, এই দুটো নিয়ে আমার প্রশ্ন নেই। এইবার এই এক্সপ্রেশনটাকে ট্রু হতে গেলে if this be positive this should also be positive, আর if this be negative this should also be negative, তবেই আমার এক্সপ্রেশনটা বা এই ইকুয়েশনটা স্ট্যাবলিশড হলো। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি নেগেটিভ ধরেই হিসাবটা করি, তাহলে এই পার্টটাকে যদি নেগেটিভ হতে হয় তাহলে কি দাঁড়ায়, 1 প্লাস সিগমা, নেগেটিভ কথাটার অর্থ যে 0 থেকে ছোট, তাই তো? তেমনি করে এই পার্টটা 1 মাইনাস 2 সিগমা, এই পার্টটাও তাহলে 0 থেকে ছোট, দুটোই নেগেটিভ, 0 থেকে যাহা ছোট তাই নেগেটিভ, তাতে অসুবিধা নেই কিছু। নেক্সট হচ্ছে, তাহলে এইখান থেকে আমরা এই ব্র্যাকেট ফ্র্যাকেট তুলে দিলে সিগমা হচ্ছে লেস দেন মাইনাস, আর এইখান থেকে পাচ্ছি কি, এখান থেকে একটা এক্সপ্রেশন পাচ্ছি যে সেটা হচ্ছে 1 লেস দেন 2 সিগমা, বা ঘুরিয়ে বললে সিগমা, এটাকে আমি সাইড চেঞ্জ করছি, 2 সিগমা গ্রেটার দেন 1, অর্থাৎ ডান দিকে জিনিসটা বাঁ দিকে এলে গ্রেটার দেনটা লেস দেন হয়ে যায়, লেস দেনটা গ্রেটার দেন হয়ে যায়, তাই করেছি। তাহলে সিগমা গ্রেটার দেন হাফ, অর্থাৎ দেখতে পাচ্ছি একটা জিনিস,
যে সিগমা হাফের চেয়ে বড় আর -1 থেকে ছোট, তাই না? কি এইরকম একটা রিলেশন পেলাম। এবার সিগমা নেগেটিভ, এইটা প্র্যাকটিক্যালি সম্ভব হবে তখনই যখন কিনা তোমার লেন্থ বাড়লে কোনো জিনিসের ডায়ামিটারটাও বাড়বে। ঘুরিয়ে বলছি কথাটা, অর্থাৎ সিগমা ছিল পয়সনস রেশিওর এক্সপ্রেশন ছিল ল্যাটারাল স্ট্রেন বাই লংজিটিউডিনাল স্ট্রেন, ডায়ামিটার ডেল্টা ডি বাই স্মল ডি ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা ছিল পয়সনস রেশিওর ডেফিনিশন। আমার সিগমার ভ্যালুটা যে এই যে -1 থেকে ছোট দেখাচ্ছে, -1 থেকে ছোট বা নেগেটিভ ভ্যালুগুলো, এই নেগেটিভ ভ্যালুগুলো তখনই আসবে যখন সিগমার মানে এই ব্যাপারটা ঘটবে, অর্থাৎ লেন্থ বাড়ার সঙ্গে সঙ্গে কি বাড়বে না ডায়ামিটারটাও বাড়বে, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা হয় না, লেন্থ বাড়লে ডায়ামিটারটা কমে যায়। সুতরাং আমাদের যে আমরা সিগমার ভ্যালু নিয়ে কাজ করবো আর কি, সেই ভ্যালুটা হচ্ছে এই যে জায়গাটা, সেইটা, অর্থাৎ সিগমা লেস দ্যান -1 আর এখানে 2 সিগমা গ্রেটার দ্যান 1। আমরা আমাদের প্র্যাকটিক্যালি এই জায়গাটা হচ্ছে আমাদের ব্যবহারের জায়গা। প্র্যাকটিক্যালি সিগমা দেখা যায় যে হাফের থেকে বড় হয়, সেই ভ্যালুটা নিয়ে আমরা কাজ করি, নেগেটিভ ভ্যালুটা নিয়ে আমরা কাজ করি। এইটা মানে দেখবে অনেক সময় প্রশ্ন দিতে পারে, স্ট্যাবলিশ বা প্রুভ দ্যাট দ্য ভ্যালু অফ সিগমা, practical value of sigma is greater than half। আর আমি এই এক্সপ্রেশনটাই যদি নেগেটিভ ধরে করি এইটা পাচ্ছি, পজিটিভ ধরে করলে কি দাঁড়াবে, যদি দুটোকেই পজিটিভ ধরে করলে দেখবে এইটা এই লেস দ্যান চিহ্নটা তোমার গ্রেটার দ্যান হয়ে গেছে, এই গ্রেটার দ্যান চিহ্নটা লেস দ্যান হয়ে গেছে। ব্যাপারটা আসলে আমরা পজিটিভ সেন্সটা নিয়ে কাজ করি, পজিটিভ সেন্সটা নিয়ে কাজ করলে এই জিনিসটা শুধু উল্টে যায়। কিরকম হয় না এইরকম হয়, অর্থাৎ -1 থেকে সিগমা তার মানে বড়, আর এইখানে যদি আমি এটাকে গ্রেটার দ্যান 0 না করে লেস দ্যান 0 না করে গ্রেটার দ্যান 0 করি, তাহলে এই জিনিসটা এই থাকে, তাহলে এই জিনিসটা এই থাকে, আর এই জিনিসটা তখন এই থাকে, অর্থাৎ সিগমা হাফের থেকে ছোট। ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস উই ইউজ দ্য পজিটিভ সেন্স, এবং সেখান থেকে দেখতে পাও যে তার মানে আমার সিগমার রেঞ্জটা এই পজিটিভ সেন্সটাকে ধরলে এই যে জিনিসটা দাঁড়ায়, এখানে গ্রেটার দ্যান 0 এরকম ধরবে, এখানে লেস দ্যান ছিল, এখানে গ্রেটার দ্যান করেছি, এখানে সেই লেস দ্যানটার জন্য গ্রেটার দ্যান করেছি, এখানেও তাই করেছি, এখানে দেখো সাইড চেঞ্জ করেছি, লেস দ্যান করেছি, করে এইটা এসছে। তাহলে আমি এটাকে কম্প্যাক্ট ফর্মে লিখতে পারি এইভাবে, অর্থাৎ সিগমার ভ্যালুটা -1 চেয়ে বড়, হাফের চেয়ে ছোট, কিন্তু এই -1 to 0 এই রেঞ্জটাই কিন্তু বাস্তবে সিগমার ভ্যালু আছে বলে ধরা হয়। এইটুকুই তোমাদের ইলাস্ট্রিটি, এর বেশি কিছু নেই, প্রবলেমগুলো পড়তে হবে, এটা মাথায় রেখো। আর কিছু প্রশ্ন করবে? তোমাদের কাছে টেক্সট বই আছে, টেক্সট বইতে এই জায়গাটা পড়ো মন দিয়ে, যদি পড়ে বুঝতে না পারো অবশ্যই আগামী যেদিন পড়তে আরম্ভ করবো আবার সেই দিন আমার প্রশ্ন করে নেবে, ঠিক আছে? আগে পড়ো, না পড়লে ওই জায়গাটা আস্তে আস্তে, আসলে কথা আমি একটা এক্সপ্রেশনে যখন রেফারেন্স টানছি, তোমরা যেহেতু সেই এক্সপ্রেশনটা মনে রাখতে পারছো না, সঙ্গে সঙ্গে তখনই গন্ডগোল লাগছে যে সিগমাটা আবার এখানে এরকমভাবে ধরছি কেন, ওরকমভাবে ধরছি কেন, পুরোটা তো একটু একটা স্ক্রিনের মধ্যে তোমাদের চোখের সামনে গোড়াটা ভাসবে না, সেই জন্যই বইটা একটু পড়ে নেওয়া দরকার। আর কোনো প্রশ্ন করবে তোমরা? স্যার মডিউলাস অফ রিজিডিটিটা? মডিউলাস অফ রিজিডিটিটাই হচ্ছে শেয়ারিং মডিউলাস, বা ওই শেয়ারিং মডিউলাসের ক্ষেত্রে যে মডিউলাসটা ইউজ করা হয়, রিজিডিটি মডিউলাস মানে টরশনাল মডিউলাস,
ওই একই আমরা একে টার্ম দিয়ে ডিফাইন করতে পারি, খুব একটা অসুবিধা হয় না। কোথাও কোথাও আলাদা টার্ম ব্যবহার করে, এক জায়গাতে একই রকমভাবে ব্যবহার করতে পারি, তাতে বিশেষ সমস্যা হয় না, ওটাকে দুটোকে সেপারেট করা হয় না। তাহলে স্যার ওই শেয়ারিং পার্টটা তো আছে। শেয়ারিং পার্টটা আছে বলতে শেয়ারিং পার্টের এক্সপ্রেশনটা তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে? শেয়ারিং স্ট্রেন অবধি আছে, শেয়ারিং স্ট্রেন বা শেয়ারিং স্ট্রেস আমি তোমাদের আগের দিন বোধহয় বলেও ছিলাম এইটুকু, যে শেয়ারিং স্ট্রেন হচ্ছে জাস্ট এইরকম একটা বইকে এইভাবে রেখে এইভাবে যে আমি ফোর্স দিয়ে একে হেলাচ্ছি, এই থিরাটাকেই বলা হয় শেয়ারিং স্ট্রেন, তাই বলিনি? থিরাটাকে যদি শেয়ারিং স্ট্রেন বলা হয় রেডিয়ান ইউনিটে, ডিগ্রিতে নয় অবশ্যই, তাহলে তোমার এই শেয়ারিং মডুলাসকে যদি ইটা দিয়ে লিখি, তাহলে ইটা হচ্ছে তোমার তাহলে স্ট্রেস বাই স্ট্রেন, তাহলে এফ বাই এ বাই থিটা, এই এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা আমি আলাদা করে লিখছি না। ক্লিয়ার সুমন? হ্যাঁ স্যার। কিন্তু আবারও বলছি, বইটা ঠান্ডা মাথায় পড়ো, যেখানে যেখানে প্রশ্ন আসবে, প্রশ্ন হচ্ছে মনে হবে, সেই জায়গাগুলো মার্ক করে আগে আমাকে নেক্সট ক্লাসে আগে প্রশ্ন করে নেবে। আমি চাইছি আগে তোমরা প্রশ্ন করো, কারণ যে জায়গাটা আমি স্যার বলছি আর একটা টপিক, আরেকটা ওই ওই টর্সনাল ডিফরমেশন যেটা। হ্যাঁ, কি হয়েছে? তো স্যার ওই ওই যে এল ইকুয়ালস টু সি থিটা দিয়ে যে ফর্মটা আছে, ওই ফর্মটা ওই ফর্মটা আমাদের বিশেষ প্রয়োজন লাগে না। এল ইকুয়াল টু সি থিটা, ওইটার ক্ষেত্রে তো টর্ক দরকার হয়, মানে সহজ কথা বলতে গেলে ওই যে আমরা ঘোরাচ্ছি এল ইকুয়াল টু সি থিটা, ওটা টর্ক, এই টর্কের প্রয়োজন হয়। আমরা তো এখানে সব জায়গায় মানে যে স্ট্রেসের ডেফিনেশনটা দিয়েছি সেটা ফোর্স বাই এরিয়া করেছি, তো ওটাকে ঠিক এই যে আমাদের এই যে ফরম্যাট, অর্থাৎ ফোর্স বাই এরিয়া বাই সাম স্ট্রেন, এটাই তো হচ্ছে মডুলাসের যে আমাদের এই যে ইলাস্টিক মডুলাসগুলো ডিফাইন করেছি, প্রত্যেকটা দেখো ডাইমেনশনালি তাই জন্য মিলে গেছে প্রত্যেকটা, মানে অর্থাৎ সহজ কথায় বলতে গেলে ইয়ংস মডুলাসের যা ডাইমেনশন, বাল্ক মডুলাসেরও তাই ডাইমেনশন, শেয়ারিং মডুলাসেরও তাই ডাইমেনশন, এমনকি না এই তিনটে মডুলাসের ডাইমেনশন মিলে গেছে একই রকম। কিন্তু তুমি যখন ওই টর্শনাল মডুলাসের কথাটা বলছো, এল ইকুয়াল টু সি থিটা, এল ইজ দ্য টর্ক। টর্ক মানে হচ্ছে কি না, টর্কের যে ডাইমেনশনটা কি, আর ক্রস এফ, আর ক্রস এফ মানে রেডিয়াস ইন্টু ফোর্স, তার মানে সহজ কথায় ওয়ার্কের ডাইমেনশন। সুতরাং এই বাদ বাকিগুলোর সঙ্গে তার এক্সপ্রেশনটা ঠিক এক্স্যাক্ট এরকম আসে না বলে আমরা ওই লিস্টের মধ্যে বা ওই যে চারটি ইকুয়েশন দেখালাম, সেই চারটি ইকুয়েশনে কোথাও টর্শনাল মডুলাসের কথা উল্লেখ নেই। একটা জিনিস খেয়াল করে দেখেছো কি, কোথাও কিন্তু উল্লেখ করা নেই। বোঝা যাচ্ছে?